সুপ্রভাত, প্রভাতে আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি, আমার সাথে রয়েছে স্বর্ণালী। কালকে থেকে তো ফিফা আরম্ভ হয়েছে। ফিফা জড়িত সকলেই বিশ্বকাপে সবাই আক্রান্ত, রাত্রি পর্যন্ত সকলেই দেখছে ফিফা ম্যাচ। তো আজকে সকালটা তো আমরা শুরু করলাম জুম্বা ক্লাস দিয়ে, এরপর জ্যোতিষশাস্ত্র দেখে নিলাম। এখন আমরা দেখে নিই আজকে নিউজ পেপারে কি হেডলাইন রয়েছে। প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পত্রিকা। যুগসংঘ পত্রিকাতে প্রথমেই যে হেডলাইন রয়েছে, পুশব্যাকে বাধা দিতে প্রস্তুত বাংলাদেশ, 14 সংসদে আলোচনা। 14 তারিখে সংসদে আলোচনা হবে। বিএসএফ এর পুশ ইন আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন, নাগরিক নিরাপত্তার প্রতি হুমকি মনে করে বাংলাদেশ প্রতিরোধে সীমান্ত বিজিবির সঙ্গে সাধারণ ও নাগরিকের। আদালত কূটনৈতিক চ্যানেল এড়িয়ে বাংলাদেশি নাগরিক বিতরণ পুশব্যাকের যে পদ্ধতি নিয়েছে সরকার, সেই প্রচেষ্টাকে প্রবলভাবে বাধা দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। আগামী 14ই জুন বিএসএফকে পুশ ইন ব্যবস্থার বিরুদ্ধে আলোচনা হবে বাংলাদেশের সংসদে। অসম পশ্চিমবঙ্গের সরকারের ঘোষিত এই নীতির বিরোধিতা সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নিতে পারে প্রতিবেশী রাষ্ট্রের সরকার, যার ফলে বিদেশিদের পুশব্যাক ব্যবস্থা প্রভাবিত হবে বলে অসমেও হবে। কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশি নাগরিকদের ঠিকানা বাংলাদেশে নিশ্চিত করে বিদেশি বিতরণে দেরিও হয়। কিছুদিন আগে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক জানিয়েছেন যে 2860 জন বাংলাদেশি নাগরিকত্ব খতিয়ে দেখার প্রস্তাব গত 5 বছর ধরে পড়ে রয়েছে বাংলাদেশ সরকারের কাছে। ফলে নাগরিকত্ব নিশ্চিত না হওয়া তাদের বিতরণ সম্ভব হচ্ছে না। একইভাবে ধৃত বাংলাদেশের নাগরিককে আদালতে আইন বিচারের পথেও নিয়ে গেলে দীর্ঘদিন সময় লাগে। এই প্রক্রিয়ায় সমাধান করতেই 14 তারিখে সংসদে এই আলোচনা হবে। এরপর আমরা দেখে নিই দ্বিতীয় যে খবর রয়েছে, তৃণমূল কংগ্রেসের একত্রীকরণের জল্পনা উড়িয়ে দিল এআইসিসি জোট বিরোধী ঐক্যে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সম্ভাব্য একত্রীকরণ নিয়ে চলা জল্পনাকে বৃহস্পতিবার সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিজেপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক ঐক্য ভবিষ্যতে নির্বাচনী বোঝাপড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা যাচ্ছে। এরপর আমরা দেখে নিই যুগসংঘ পত্রিকা যে তৃতীয় হেডলাইন রয়েছে সেদিকে। তৃতীয় হেডলাইনে রয়েছে, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও উন্নয়নের পথে এগোচ্ছে ভারত। নীতি আয়োগের বৈঠকে বার্তা মোদির। মোদি কি বার্তা দিচ্ছে সেটাই বিস্তারিতভাবে আমরা অল্প দেখে নিই। আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও অনিশ্চয়তার আবহে আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে উন্নয়নের পথে এগিয়ে চলেছে ভারত, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল একাদশ বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে তিনি বলেন, উন্নত ভারতের লক্ষ্য পূরণের পথে দেশ দ্রুত এগোচ্ছে এবং সেই যাত্রায় কেন্দ্র ও রাজ্যগুলি সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন যে বর্তমানে বিশ্ব এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তবেও ভারত নিজেদের উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছিল। এই ছিল যুগসংঘ পত্রিকা 3টে হেডলাইন। এরপর আমরা তুলে নিচ্ছি অন্য একটি পত্রিকা সাময়িক প্রসঙ্গ। সাময়িক প্রসঙ্গের কি হেডলাইন রয়েছে সেগুলো আমরা অল্প দেখে নিই। প্রথমেই যেটা হচ্ছে, আত্মবিশ্বাস ও সংকল্পের সঙ্গে এগিয়ে চলেছে ভারত। কি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বৃহস্পতিবার বলেছেন, ভারত বৈশ্বিক অনিশ্চয়তা ও অস্থির মধ্যে দিয়ে উন্নয়নের পথে আত্মবিশ্বাস ও সংকল্পের সঙ্গে এগিয়ে চলেছে। এই খবর আমরা আগের পেপারেও পড়লাম। ভারত যখন বিকশিত ভারত অর্জনের লক্ষ্যে অগ্রসর হচ্ছে, তখন দেশের সম্মিলিত দায়িত্ব আরও বাড়ছে। মোদী নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলে 11তম বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি বলেন, বিশ্ব একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছে। এই ছিল প্রথম হেডলাইন। এরপর চলে যায় দ্বিতীয় হেডলাইন। সঙ্গীত নাটক একাডেমি ও যুব পুরস্কারে সম্মানিত হলে অসমের 11 শিল্পী। অসমের জন্য একটা খুবই ভালো খবর। সঙ্গীত নাটক একাডেমিতে পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারের জন্য 2024 ও 25 সালে অসমের মোট 11 জন শিল্পী নির্বাচিত হয়েছে। শাস্ত্রীয় নৃত্য, নাট্যচর্চা, লোকসঙ্গীত, কত্থক, খোলবাদন ও টোকরি গানের মতো বিভিন্ন ক্ষেত্রে অবদানে স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। 2025 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাট্যশিল্পী চেতনা দাস, শাস্ত্রীয় নৃত্যশিল্পী মল্লিকা কন্দলি এবং ভাস্কর জ্যোতি ওঝা।
এই ছিল দ্বিতীয় হেডলাইন। এরপর চলে যাব তৃতীয় হেডলাইন যেটি রয়েছে, ইউরোপের বাজারে অসমের জন্য গোটা বিশ্বে গেটওয়ে। হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন এটা আমরা দেখে নিই। নয়াদিল্লিতে নীতি আয়োগের এক বিশেষ বৈঠক অংশগ্রহণ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি জানান, ইউরোপের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির ফলে সবথেকে বেশি লাভবান হচ্ছে অসম। এটাই অসমের কাছে গোটা বিশ্বের বাজারে পৌঁছে যাওয়ার সুযোগ, এবং এই সুযোগ কাজে লাগিয়ে অসমে উৎপাদিত পণ্য বিশ্বের বাজারে পৌঁছে দিতে চায় সরকার। তিনি আরো বলেন, আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যোগ্যতা সম্পন্ন কর্মী রয়েছে, কৃষক রয়েছেন, মহিলারাও রয়েছেন। আমরা শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের বাইরে পাঠাবো না, বরং সরাসরি বিশ্বের বাজারে বিক্রি করার মতো উন্নয়নশীল পণ্য তৈরি করে সেগুলো ইউরোপের বাজারে পাঠাবো। এই ছিল আজকে দুটি পত্রিকার হেডলাইন। আমাদেরকে স্বর্ণালী আরো দুটি পত্রিকা পড়ে শোনাবে। পিয়ালি, তুমি যেমনটা বলছিলে এর আগে আরো দুটো পত্রিকার শিরোনাম এবার তুলে ধরবো। রয়েছে নিয়মিয়া বার্তা। প্রথমেই যে শিরোনাম, প্রধানমন্ত্রীর অধ্যক্ষতায় নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বিকশিত ভারতের মূল চালিকা যুব প্রজন্ম এবং নারী শক্তি। এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেখানে মূল বিষয়বস্তু বিকশিত ভারত 2047-এর জন্য সর্বাঙ্গীন মানব উন্নয়ন। এমএসএমই খণ্ডের জন্য এবার উন্মুক্ত করা হলো বিশ্ববাজারের দুয়ারে উপস্থিত সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, এবং প্রথমবারের জন্য অংশগ্রহণ করলো কর্ণাটকও। এই ছিল প্রথম শিরোনাম। এবার চলে আসছি দ্বিতীয় শিরোনামে। শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা, 5 বছরে 2 লক্ষ নিযুক্তির 40%ই হবে কেবল শিক্ষা বিভাগে। গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয়েছে যে শিক্ষার যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে 5 কিলোগ্রাম থেকে বেশি হতে পারবে না শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, এবং এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পিয়ালি, আমরা জানি যে স্কুলে বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো খবর অসমের জন্য। বলা হচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রদান করতে চলা 2 লক্ষ নিযুক্তির 40% নিযুক্তি শিক্ষা বিভাগেই হবে। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি করেছেন, এবং এই কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু পাশাপাশি আরো জানিয়েছেন যে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ কিন্তু 5 কিলোগ্রাম থেকে বেশি হতে হবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় যে শিরোনাম রয়েছে, সীমান্তবর্তী 1000 বর্গ কিলোমিটার এলাকায় তেল, গ্যাস, খনিজ সম্পদের অন্বেষণের জন্য দুয়ার উন্মুক্ত করা হলো। অসম নাগাল্যান্ডের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করা হলো। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, হরদীপ সিং পুরী। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করেন অসমের মুখ্যমন্ত্রীও। এই ছবিটা একেবারে প্রকাশ্যে দেখাই যাচ্ছে। মুখ্যমন্ত্রী একেবারে ফুলাম গামোছা দিয়ে অমিত শাহকে সংবর্ধনা জানিয়েছেন। অসম ও নাগাল্যান্ডের মধ্যে যে বোঝাবুঝির মাধ্যমে দেশের শক্তি খণ্ডের জন্য এক ঐতিহাসিক ক্ষণের সূচনা হলো। ভারতের শক্তি সুরক্ষা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু এবার ত্রিপাক্ষিক চুক্তি করা হলো অসম ও নাগাল্যান্ডের মধ্যে, এবং বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় 1000 বর্গ কিলোমিটার এলাকায় তেল, গ্যাস, খনিজ সম্পদের অন্বেষণের দুয়ার এবার উন্মুক্ত করা হয়েছে। আমরা দেখে নিলাম নিয়মিয়া বার্তা। এবার নিয়ে নিচ্ছি দ্য টাইমস অফ ইন্ডিয়া, এবং যে শিরোনামে এবার প্রথমেই নজর রাখতে হচ্ছে, এই খবরে আমরা কালও নজর রেখেছি নিউজ লাইভ বাংলা। দ্য 3 Indians confirmed killed in US strike on tanker of Oman, থার্ড ভেসেল অ্যাটাক। এবং সারা দিন আমরা এই খবরে নজর রেখেছি, যেখানে ভারতের 3 জন নাবিক কিন্তু তাদের মৃত্যু হয়েছে এই ওমানের অ্যাটাকে, ইরানের অ্যাটাকে। এবং তারপর যে খবরে নজর রাখছি, 2 চার্চ লিডার্স কিলড ইন মণিপুর কামজং ডিস্ট্রিক্ট। এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে মণিপুরে, বারবার দেখা যাচ্ছে, এবং এবার আরো কিন্তু 2 জন চার্চের লিডারকে হত্যা করা হয়েছে। NSCN IM2 সেন্টার ডিক্লেয়ার কুকি রেবেল গ্রুপস অ্যাজ টেররিস্ট অর্গানাইজেশনস, অর্থাৎ কুকির জনগোষ্ঠীর যে সমস্ত গ্রুপ রয়েছে বা সংগঠন রয়েছে সেগুলোকে কিন্তু এবার অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে NSCN IM এর তরফ থেকে। তৃতীয় শিরোনামে চলে আসছি, চুজ বিটুইন অভিষেক অ্যান্ড মি, কল্যাণ ইস্যুস আলটিমেটাম টু দিদি। এবার গুরুত্বপূর্ণ খবর, যেখানে বাংলার রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবার কল্যাণ ব্যানার্জি তিনি দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার মধ্যে যে কোনো একজনকে চুজ করার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন। এবং আমরা যদি তাকাই পিয়ালি, দেখো গতকাল থেকে আমরা দেখছি যে পরপর এক একজন করে সাংসদ, তৃণমূলের সাংসদ, তারা কিন্তু ইস্তফা দিচ্ছেন। তালিকায় রয়েছে কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক এবং প্রকাশ চিগবরাই, তারা তো রয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কাল রাতেই একেবারে জেরা চালানো হয়, টানা বহু ঘন্টা জেরা চলে, এবং পরবর্তীতে আবারও তাকে নোটিশ পাঠানো হয়েছে। তো দিনভর আমরা সমস্ত খবরে নজর রাখবো, এবং এখনকার মতো আমরা প্রভাতের আলোর অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি আর পিয়ালি। সারাদিন চোখ রাখবেন নিউজ লাইভ বাংলায়।